সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, বিএনপি সরকারকে কেন কঠিন চাপে রাখতে চাইছে ভারত। আপনারা যদি সূক্ষ্মভাবে খেয়াল করেন তাহলেই বুঝবেন যে ভারত সরকার বিএনপি সরকারের সাথে একটা চমৎকার সম্পর্ক তৈরি করবার চেষ্টা এই সরকার ক্ষমতায় আসার আগ থেকেই শুরু করেছে। ইউনূস সরকারের কঠিন সম্পর্কের পরে বিএনপি সরকার, বিএনপি প্রধান খালেদা জিয়ার মৃত্যু থেকে শুরু করে তারেক রহমানের শপথ অনুষ্ঠান এবং পরবর্তী ভারতের অ্যাটিটিউড যদি আপনি খেয়াল করেন, যে বিএনপি সরকারের সাথে আসলে একটা সম্পর্ক তৈরি করতে চাইছিল ভারত। এখনো উপরে উপরে সম্পর্ক তৈরি করার প্রচেষ্টা আছে। আপনি খেয়াল করুন যে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে পর্যন্ত ভারতীয় হাই কমিশন বাংলাদেশ তাদের সোশ্যাল মিডিয়ায় বার্তা পর্যন্ত দিয়েছে। জিয়াউর রহমানের ৭১-এর যে একটা ঘোষণা ছিল, যে বিতর্কিত ঘোষণা, বঙ্গবন্ধুর পক্ষে যে ঘোষণাটা দিয়েছিলেন, যে ঘোষণাকে বিএনপি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করে, ভারতীয় হাই কমিশনের সেই বার্তায় জিয়াউর রহমানের ভাষণেরও উল্লেখ ছিল। উপরে উপরে সম্পর্কটা কিন্তু এমন, কিন্তু সম্পর্ক করতে চাইছে, এটা সত্য কথা। কিন্তু বিএনপি সরকার কিছুতেই ভারতের কাছে ধরা দিতে চাইছে না। যখন ধরা দিতে চাইছে না, বাংলাদেশে দিল্লি না ঢাকা উচ্চারিত হয়, তখন আপনি যদি ঠান্ডা মাথায়, সূক্ষ্ম মাথায় চিন্তা করে দেখেন যে ভারতের কাছে হাজার হাজার টুল আছে বাংলাদেশকে ধরার জন্য। যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, স্বাধীন করতে সহযোগিতা করেছে ভারত। শুধু তাই না, আত্মসমর্পণ করিয়ে পাকিস্তানি বাহিনীকে, তাদেরকে ধরে বেঁধে ভারতে নিয়ে চলে গেছে। ৯৩,০০০ সৈন্য কোথায় ছিল আত্মসমর্পণের পর? যারা কি সাথে সাথে পাকিস্তানে প্রত্যাবর্তন করেছিল, নাকি বাংলাদেশের জেলে বন্দী ছিল? না, ভারতের জেলে তাদেরকে কমপক্ষে ২ বছর বন্দী করে রাখা হয়েছিল। সেই ভারত যদি বাংলাদেশকে চায়, ধরবে যে তাদের মতো করে চলছে না বাংলাদেশের কোনো সরকার, কোনো ব্যাপার না। জলে, স্থলে, অন্তরিক্ষে ধরতে সক্ষম ভারত, এবং ভাতে মারতে পারে, পানিতে মারতে পারে ভারত। সেটি করছে। কিভাবে করছে আমরা একটু আপনাদের সাথে সেই আলাপটাই করতে চাই। আমি এই আলাপটা, এই বিষয়টা নিয়ে বিশেষ করে গত কয়েকদিন যাবতীয় আলাপ করেছি, তথ্য উপাত্ত পরিসংখ্যান দিয়ে আলাপ করেছি। আজকে বাংলাদেশের একটি পত্রিকা, প্রধান জাতীয় দৈনিক যুগান্তর একটি স্টোরি করেছে, পেছনে গভীর ষড়যন্ত্রের আভাস, বন্দি বিনিময় চুক্তি মানছে না ভারত। এটি বাংলাদেশের দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম। কি প্রসঙ্গে? প্রসঙ্গটি হচ্ছে এই যে সাম্প্রতিক সময়ে পুশব্যাক ব্যাপক, আমাদের সব সীমান্তে পুশব্যাকের একটা জোয়ার শুরু হয়ে গেছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের যে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির মোট জনবলের যে সক্ষমতা, প্রায় ৭০,০০০ জনবল আছে বিজিবিতে। সেই জনবল সব সীমান্তে পাহারা দিচ্ছে। পুশব্যাক বা পুশ-ইন পরিস্থিতিটা এমন আকার ধারণ করেছে যে বিজিবি শুধু না, আনসার বাহিনীকে পর্যন্ত লাগানো হয়েছে সীমান্ত পাহারা দেওয়ার জন্য। সীমান্ত এলাকার জনগণ পর্যন্ত পাহারা দিচ্ছে। কেন? ভারত পুশব্যাক করছে। তাই ইতিমধ্যে বহু পুশব্যাক হয়ে গেছে। আপনারা শুনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বড় পরিসংখ্যান দিয়েছে, ৪,৮০০। তারা ইতিমধ্যে, তারা ক্ষমতায় নিয়ে ২-৩ দিন আগের পরিসংখ্যান এটি, এর মধ্যে আরো হয়েছে। তিনি বলেছেন ৪,৮০০ বাংলাদেশে তারা পুশব্যাক করেছে। তাহলে চিন্তা করুন যে এটা হচ্ছে অফিসিয়াল তথ্য। কত লক্ষ, কত হাজার ইতিমধ্যে পুশব্যাক করা হয়ে গেছে। আপনি ভারতের, বাংলাদেশের যে শ্রমিক শ্রেণী ভারতে যে কাজ করে, আপনি সেই পরিসংখ্যানটা যদি দেখেন, ভারতীয় সংসদের পরিসংখ্যান, আমি এর আগে বলেছি যে অনেক আগে ২০০৪ সালে ১,২০,০০,০০০ বলা হয়েছিল ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ২০১৬ সালে ২ কোটি বলা হয়েছিল যে বাংলাদেশের অবৈধ অভিবাসী ভারতে আছে। আবার নিরপেক্ষ
গবেষকরা বলেন এটি 40-50 লাখের বেশি না। 40-50 লাখ সংখ্যাটাও একবার চিন্তা করেছেন? আপনার মধ্যপ্রাচ্যে কত শ্রমিক কাজ করে? এ পর্যন্ত 2004 থেকে 26 পর্যন্ত মধ্যপ্রাচ্যের 8-10টি দেশে 1 কোটির উপরে শ্রমিক পাঠানো হয়েছে, রপ্তানি হয়েছে, কিন্তু সব সময় সেখানে 60-70 লাখের বেশি কাজ করে না, আসা যাওয়ার মধ্যে থাকে। এবং বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতিটা এমন জটিল আকার ধারণ করেছে যে সেখানে শ্রম বাজার সংকুচিত হচ্ছে। যে শ্রমিকটা কাজ করছেন সে তার কাজ হারাচ্ছে, সেই শ্রমিকটা বাংলাদেশে ফেরত আসতে শুরু করেছে। এরই সাথে মধ্যপ্রাচ্যে বৈধভাবে কাজ করে, কিন্তু এরই সাথে ভারতে যে অবৈধভাবে শ্রমিক কাজ করে ওই একই শ্রমিক শ্রেণী, কিন্তু ওই রাজমিস্ত্রির জোগালি কিংবা ভাঙাড়ি টোকানো কিংবা বাসা বাড়িতে কাজ করা মধ্যপ্রাচ্যে কিন্তু এই কাজই করে। আর অবৈধভাবে ভারতে গিয়ে একটা বিপুল সংখ্যক মধ্যপ্রাচ্যে যে সংখ্যক কাজ করে, ভারতীয় সরকারি পরিসংখ্যান বা সংসদ বলে অনেক বেশি, মধ্যপ্রাচ্যের চেয়ে কয়েক গুণ বেশি। আর নিরপেক্ষ গবেষকরা যেটা বলেন, তারা বলেন যে মধ্যপ্রাচ্যে যে সংখ্যা সেই সংখ্যার মতো হবে। তো এই বিপুল জনসংখ্যাকে যদি ভারত ফেরত পাঠিয়ে দেওয়া ইতিমধ্যে শুরু করেছে। আমি শুরুতেই বলেছি যে ভারতের বাংলাদেশকে ধরবার বহু রাস্তা আছে। এখানে দিল্লি না ঢাকা উচ্চারণ করে আপনি বাঁচবেন না। গত 2 বছরে দিল্লি না ঢাকা উচ্চারণের ফলই আজকে এই যে শ্রমিকগুলা গিয়ে কাজ করতো প্রতিবেশী দেশ, স্বাভাবিকভাবে তারা অনেক বড় দেশ, অনেক বড় অর্থনীতির দেশ, অনেক অপরচুনিটির দেশ। আমরা ছোট দেশ, ছোট অর্থনীতির দেশ। আমরা হয়তো একটু বিষয়টা অবৈধভাবে যাওয়া, আমরা হয়তো একটু সুযোগ নিচ্ছি, ভালো সম্পর্কের কারণে সুযোগ এতদিন নিতে পেরেছি। আমি বারবার এর আগে অসংখ্য ভিডিওতে বলেছি যে ভারত বাংলাদেশ সম্পর্কটা এই বিএনপির সময়ও ভালো মনে হলেও, উপরে ভালো মনে হলেও ভারত মনে হচ্ছে যে ভালো রাখছে, বিভিন্ন বার্তা, বিভিন্ন দিবসে বার্তা দেয় ভালো, কিন্তু না, ভারত ধরে ফেলেছে বিএনপি সরকারকে একটি বিষয়ে, এই অবৈধ অভিবাসীদের চাপ প্রয়োগ করছে। আরো অন্যান্য বিষয়ে চাপ দেওয়া শুরু করলে, জলে, মাটিতে, আকাশে যদি চাপ দেওয়া শুরু করে, আপনি বাংলাদেশ ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়বেন। এই পুশব্যাক পরিস্থিতিটাই এই মুহূর্তে ট্যাকেল দেওয়া সবচেয়ে বড় কথা। আমরা যুগান্তরের রিপোর্টের আলাপে আসি যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি কি তবে কেবলই কাগজে কলমে? সম্প্রতি দেশের সীমান্ত এলাকায় এক চরম আতঙ্ক এবং অমানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সুস্পষ্ট বন্দি বিনিময় চুক্তি থাকা সত্ত্বেও কার্যত ভারত সেটি মানছে না বলে অভিযোগ উঠেছে। ভারতের বর্তমান সরকার চুক্তি উপেক্ষা করে মূলত 3D পদ্ধতি অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি অনুসরণ করছে। এর অংশ হিসেবে বাংলাদেশ সীমান্তে প্রতিনিয়ত পুশ ইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। কিন্তু কেন হঠাৎ এই পুশ ইনের হিড়িক? এর পেছনে কি লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্রের আভাস? এখন বাংলাদেশের লোকজন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। যারা দিল্লি না ঢাকা বলেন তারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। দর্শক, রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা ভারতের এই আচরণকে অত্যন্ত গভীর ষড়যন্ত্রের আভাস হিসেবে দেখছেন। তাদের মতে দ্বিপাক্ষিক বন্দি বিনিময় চুক্তি না মেনে এবং ন্যূনতম কূটনৈতিক শিষ্টাচারকে উপেক্ষা করে সীমান্তে এভাবে ঘটা করে পুশিনের চেষ্টা করা মোটেও স্বাভাবিক ঘটনা নয়। এটি বাংলাদেশের ওপর একটি বড় ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টির অংশ হতে পারে। ভূ রাজনৈতিকভাবে ভারত নতুন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নিজের ফায়দা লুটতে চাইছে কিনা তা নিয়েও দেশের সচেতন মহলে তীব্র সংশয় দেখা দিয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন কোনোভাবেই এই পুশ ইন মেনে নেওয়া হবে না। তিনি মন্তব্য করেছেন, কূটনৈতিক শিষ্টাচার ও দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যথাযথ নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া শেষে তবেই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে। নিয়মনীতি ভেঙে এভাবে জোরপূর্বক পুশ ইন কোনো সমাধান নয়।
বর্তমান প্রেক্ষাপটে ঢাকা দিল্লির আগামীর সম্পর্কের টেবিলে বেশ কিছু বড় এবং স্পর্শকাতর চ্যালেঞ্জ বিদ্যমান। এর মধ্যে রয়েছে বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি, গঙ্গা পানি চুক্তি, দুই দেশের বাণিজ্য ভারসাম্য, ভিসা ইস্যু এবং ইন্দো প্যাসিফিকের কৌশলগত অবস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ঠিক এই রকম একটি সময়ে সীমান্তে পুশিনের মতো অস্থিরতা তৈরি করে ভারত কি অন্য কোনো গুরুত্বপূর্ণ ইস্যু থেকে বাংলাদেশের দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে? এই প্রশ্ন এখন দেশের নানা মহলে জোরে সোরে উচ্চারিত হচ্ছে। এ বিষয়ে রাশিয়া সফররত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যম যুগান্তরকে অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন যে সীমান্তে অবৈধভাবে পুশিন কোনোভাবেই বাংলাদেশ মেনে নেবে না। বাংলাদেশ এক্ষেত্রে কূটনৈতিক এবং আন্তর্জাতিক যত নিয়ম ও আইন আছে তার সবটাই কঠোরভাবে অনুসরণ করবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলে বিষয়টি নিয়ে ভারতের সাথে আলোচনা ও প্রতিবাদ চলছে। দর্শক, আমাদের জানা দরকার আইন অনুযায়ী ভারতে কোনো বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করলে বা কোনো অপরাধ করলে তাকে ফেরত পাঠানোর সঠিক প্রক্রিয়াটি আসলে কি। আমি এই বিষয়ে দুদিন আগেই সম্ভবত বিস্তারিত আলাপ করেছি যে কোন প্রক্রিয়ায় ট্রাভেল পাস থেকে শুরু করে কোন প্রক্রিয়ায় বাংলাদেশে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়। আবারও যুগান্তরের সূত্র ধরেই আলাপ করতে চাইছি। সূত্র অনুযায়ী তাকে গ্রেপ্তার করে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আইনসম্মত উপায়ে দেশে পাঠাতে হবে। এর প্রথম ধাপ হলো দ্বিপাক্ষিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নাগরিকত্ব যাচাই এবং নিয়মতান্ত্রিক প্রত্যাবাসন। ভারতের আদালত প্রথমে ওই অবৈধ নাগরিকের বিষয়ে আইনি সিদ্ধান্ত দিয়ে থাকে। এরপর দেশটির পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই ব্যক্তির নাম, বংশতালিকা এবং পারিবারিক বিবরণ বা ডিটেলস সংগ্রহ করে। পরবর্তী সময়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়। চিঠি পাওয়ার পর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসন তদন্ত করে দেখে যে উক্ত ব্যক্তি আসলেই বাংলাদেশের নাগরিক কিনা। তদন্তে ব্যক্তিটি বাংলাদেশি প্রমাণিত হলে ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন বা কনসুলেট অফিস থেকে তার জন্য একটি অস্থায়ী ট্রাভেল পারমিট ইস্যু করে। নাগরিকত্ব পুরোপুরি নিশ্চিত হওয়ার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি ও বিএসএফ এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে একটি নির্ধারিত ল্যান্ডপোর্ট বা সীমান্ত চেকপোস্টে আনুষ্ঠানিক ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমানে এসব আইনি প্রক্রিয়ার কোনো কিছুর তোয়াক্কা না করে সীমান্তে পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। এই ঘটনার প্রতিবাদে এবং নিয়ম মানার অনুরোধ জানিয়ে ঢাকা এ পর্যন্ত দিল্লিকে 13 বার চিঠি দিয়েছে। তারপরও থেমে নেই পুশিনের এই চেষ্টা। কিন্তু সাম্প্রতিক সময়ে কেন প্রতিদিন শত শত মানুষকে সীমান্তে এনে জড়ো করা হচ্ছে? এর পেছনে আরেকটি চাঞ্চল্যকর তথ্য হলো পুশিনের জন্য আনা এই মানুষদের সবাই মুসলিম সম্প্রদায়ভুক্ত। এই সংকটের গভীরতা বুঝতে আমরা দৃষ্টি দেব দক্ষিণ এশিয়া বিষয়ে বিশিষ্ট গবেষক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজের মতামতের দিকে। তিনি বিষয়টি বিশ্লেষণ করে বলেছেন, ভারত পুশিন করছে সেটা দৃশ্যমান, কিন্তু এর পেছনে যে অদৃশ্য উদ্দেশ্য বা রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা আছে তা আমাদের খতিয়ে দেখতে হবে। ভারত হয়তো এই পুশিনের মধ্য দিয়ে ঢাকাকে তার অন্য কোনো স্বার্থ, বিশেষ ইচ্ছা বা পছন্দের কথা জানাতে চাইছে। কূটনৈতিক ভাষায় অনেক সময় সরাসরি বৈঠকে অনেক কথা সাবলীলভাবে বলা হয়, আবার অনেক সময় বৈঠক না করেও ভিন্ন কোনো স্টাইলে বা কৌশলে অপরপক্ষকে নিজেদের উদ্দেশ্য বুঝিয়ে দেওয়া হয়। ভারতের এই আচরণ দেখে মনে হচ্ছে তারা ঢাকাকে ভিন্ন কোনো বার্তা দিচ্ছে। ঢাকাকে হয়তো কোনো বিশেষ কাজ করতে বলা হচ্ছে অথবা কোনো কাজ করতে নিষেধ করা হচ্ছে। বাংলাদেশ সরকার হয়তো তাদের সেই চাহিদা অনুযায়ী রেসপন্স বা সাড়া দিচ্ছে না, আর ঠিক সেই কারণেই সীমান্তে এই পুশিনের চেষ্টা চালিয়ে এক ধরনের প্রেসার বা চাপ সৃষ্টি করা হচ্ছে। আলতাফ পারভেজ আরো উল্লেখ করেন, পুশ ইন চরম অমানবিক একটি বিষয়। ভারত এর আগেও পুশিন করেছে, কিন্তু
বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেটা পুরোপুরি বলা যায় বন্ধ ছিল, তবে বর্তমান বিএনপি সরকারের আমলে এটি আবার শুরু হয়েছে। এটি মূলত ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একটি মুসলিম বিরোধী রাজনৈতিক কর্মসূচি, যা আগেও ছিল এবং বর্তমানে তা ব্যাপকভাবে শুরু হয়েছে। বিশ্লেষকদের ধারণা এই প্রক্রিয়া আরো কিছুদিন অব্যাহত থাকবে। দর্শক, এই পুশিন কাণ্ডের টাইমিংটা লক্ষ্য করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য চাউর আছে যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের প্রাক্কালে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক মহলে একটি নেতিবাচক মনোভাব ছড়িয়ে দিতে একটি বিশেষ মহল প্রতিনিয়ত ষড়যন্ত্রের জাল বুনে চলেছে। এ বিষয়ে সামরিক ও কৌশলগত বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাইজিদ সরোয়ার অবসরপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য দিয়েছেন। তিনি জানান, 1992 সালে ভারত প্রথম এই ধরনের পুশ ইন পরিচালনা করেছিল। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসার পর উভয় দেশের সরকারি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে। এমন একটি ইতিবাচক পরিস্থিতিতে এই পুশ ইন কাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যজনক। বর্তমানে বিএনপি সরকার গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন, তিস্তার পানি বন্টন সহ বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দ্বিপাক্ষিক বিষয়ে ভারতের সাথে আলোচনার জোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন বড় আলোচনার আগে দর কষাকষির টেবিলে বাংলাদেশের ওপর মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে ভারত এই পুশিনের ঘটনা বাড়িয়ে দিয়ে থাকতে পারে। বাইজিদ সরোয়ার আরো সতর্ক করে বলেন, এর আরেকটি উদ্দেশ্য হতে পারে এই ইস্যুতে নতুন বাংলাদেশের মনোভাব, সহ্য ক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতা যাচাই করা বা টেস্ট করা। তাই যেভাবেই হোক কূটনৈতিক ও সীমান্ত পাহারার মাধ্যমে এই পুশ ইনের কঠোর বাধা দিতে হবে। যদি এখন কঠোর প্রতিরোধ গড়ে তোলা না যায়, তবে ভবিষ্যতে মিয়ানমার সীমান্তের মতো আমাদের এখানেও ব্যাপক হারে পুশিনের ভয়াবহ অভিজ্ঞতা হতে পারে। এই পুশিনের সাথে ভারতের বিজেপি সরকারের অভ্যন্তরীণ সাম্প্রদায়িক রাজনীতির যোগসূত্র স্পষ্ট। তাই এর পেছনে আরো গভীর কোনো সুদূর প্রসারী এজেন্ডা আছে কিনা তা বাংলাদেশের নীতি নির্ধারকদের খুব গভীর পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। দর্শক, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করা যেমন কূটনীতির মূল ভিত্তি, তেমনি নিজের দেশের সার্বভৌমত্ব এবং সম্মান ধরে রাখাও সমান গুরুত্বপূর্ণ। ভারতের এই 3D নীতি ও পুশ ইন চেষ্টার বিপরীতে বাংলাদেশের এই শক্ত অবস্থান এবং 13 বার চিঠি দেওয়ার পরও দিল্লির এই অনমনীয় মনোভাবকে কিভাবে দেখা যায়? আমি আমার উত্তরে বলবো যে বাংলাদেশের এই যে বর্তমান বিএনপি সরকারের অ্যাটিটিউড ভালো না। আমি বলছি যে প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবো, কিন্তু আমি প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখছি না। আজকে যদি অ্যাটিটিউডটা ভালো হতো, আপনি 1971 সাল থেকে হিসেব করুন, ভারত কিভাবে বাংলাদেশের পাশে আছে, ছিল। সেই ভারতকে আপনি উপেক্ষা করছেন, ঢাকার মাটি থেকে দিল্লি না ঢাকা উচ্চারণ করছেন, এবং বিএনপি সরকারের পররাষ্ট্র নীতি ধোঁয়াশাচ্ছন্ন। আজকে বিএনপি সরকারের প্রথম ভিজিটটা হওয়া উচিত ছিল ভারতে। তাহলে আজকে এই যে আমাদের যে শ্রমজীবী মানুষগুলো, ছোট্ট দেশ, বিপুল জনসংখ্যা, সেখানে গিয়ে কাজ করতে এই পরিস্থিতির সম্মুখীন হতো না। কিন্তু বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান তা না করে চীন সফরে যাচ্ছেন, আগে পাকিস্তানের সাথে পীড়িত করছেন, তার্কিকে ডেকে নিয়ে আসছেন। ভারত কি এগুলো ভালোভাবে নেবে? ভারত ভালোভাবে নিচ্ছে না। উপরে উপরে দেখাচ্ছে, হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে সম্পর্ক রাখছি, কিন্তু ভেতরে ভেতরে কি করছে? এই পুশব্যাক সিচুয়েশনকে নিয়ে আপনাকে একদম ঘায়ল করে ফেলতে পারে। আরো তো অসংখ্য টুল আছে, নদীর পানি থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, সব ক্ষেত্রে হানা দিতে পারে ভারত। মাথায় রাখতে হবে, আপনার জন্ম কিন্তু ভারতের সহযোগিতায়। আমি বলছি না যে আপনি ভারতকে নিয়ে একদম মাথায় তুলে নাচবেন না, আপনি স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু তার প্রতি কৃতজ্ঞতা জারি রেখে, তার প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে প্রথম আমার সম্পর্ক হওয়া উচিত ভারতের সাথে। ভারতের যে পররাষ্ট্র নীতি, যে নেইবারহুড ফার্স্ট, আমার প্রথম সম্পর্ক হওয়া উচিত নেইবারহুড ফার্স্ট।
নীতিতে। এবং আমাদের একটা চমৎকার সম্পর্ক, পররাষ্ট্র নীতির একটা মূলনীতি আছে যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমি এক প্রকার সবচেয়ে নিকট প্রতিবেশী ভারতের সাথে বৈরিতা করছে, যার কারণে আজকে নানা রকম সাফারিংস এসে আমার উপরে ভর করছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে না, সম্পর্ক ভালোই তো করছে, কিন্তু না, চোখে আঙ্গুল দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছে। এই যে 50-60 লাখ নিরপেক্ষ গবেষকদের তথ্যটাও যদি আমি ধরে নেই, তাদেরকে যদি বাংলাদেশে ফেরত পাঠায়, কি ধরনের মানবিক বিপর্যয় আপনার হতে পারে আপনি চিন্তা করুন। কাজেই এখনো সময় আছে। বিএনপি সরকার যদি বাঁচতে চায়, ভারতমুখী পররাষ্ট্র নীতি করতে হবে। এছাড়া বিএনপি সরকারও ক্ষমতায় টিকবে না। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।